বরিশালের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সংকট সহ অব্যবস্থাপনার অভিযোগ। চিঠি চালাচালিতে সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ভোলায় নদী তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়নি 6 মাসেও। বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। নির্ধারিত সময়ে শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং পটুয়াখালীতে রেভিনিউ স্ট্যাম্প চিঠির খামের তীব্র সংকট। ভোগান্তিতে ব্যাংক, বিমা, এনজিও থেকে টাকা তুলতে আসা গ্রাহক। চাহিদাপত্রেই আটকা ডাক বিভাগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বরিশাল বিভাগের উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সহ জনবল সংকট, যন্ত্রপাতি বিকল থাকা, অনুন্নত অবকাঠামো ও অব্যবস্থাপনার অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানে চিঠি চালাচালির গদবাধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। এই সুযোগে বেসরকারি ক্লিনিক, হাসপাতালে চলছে রমরমা বাণিজ্য। অপূর্ব রিপোর্ট। বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের পলেস্তারা খসে পড়ার উপক্রম। আধুনিক এক্স-রে মেশিন থাকলেও জনবল সংকটে বন্ধ থাকে সপ্তাহের 5 দিন। একই অবস্থা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। অপারেশন থিয়েটারের অনেক যন্ত্রই বর্তমানে অকেজো। এতে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষোভ এলাকাবাসীর। প্লাস্টারগুলো খুললে খুললে পড়ে যায়। বাচ্চাদের থাকলে বাচ্চাদের গায়ে পড়তে পারে। এক্স-রে মেশিনটার আধুনিকায়ন দরকার। জেনারেল অ্যানেস্থেসিয়া মেশিনটা আছে সেটা অত্যন্ত পুরনো। এটা একটা আল্ট্রাসোনোগ্রাম মেশিন। মেশিনটা দীর্ঘ এক বছর নষ্ট থাকার কারণে আমরা কয়েকবার চিঠি করেছি স্বাস্থ্য অধিদপ্তরে। বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো অপারেশন থিয়েটার। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ এক্স-রে মেশিন। বেহাল দশা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। রয়েছে জনবল সংকটও। যন্ত্রপাতি বিকল থাকার অজুহাতে সব ধরনের পরীক্ষা বন্ধ ঝালকাঠির 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওষুধ মাঝে মাঝে অল্প কিছু পাই, আবার থাকতে বললেও দেয় না, কয় নাই। যেহেতু আমাদের রেডিওলজিস্ট নেই, টেকনোলজিস্ট নেই, সেজন্য আমাদের এক্সরেটা বন্ধ আছে। আর অপারেশন চালানোর জন্য একজন সার্জনের প্রয়োজন, একজন অ্যানেস্থেসিওলজিস্টের প্রয়োজন। পিরোজপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক ও ওষুধ সংকট। স্বাস্থ্য পরীক্ষা না হওয়ায় বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল থেকে সেবা নিতে হচ্ছে রোগীদের। টেস্টগুলো এই হাসপাতালের সামনে, ওগুলো আমাদের নিজস্ব এই টাকা দিয়ে করান লাগে। ওষুধও ঠিক মতন পাই না, আইলে একটা দিলে আরেকটা দেয় না। অটো অ্যানালাইজার দরকার, আমাদের সেল কাউন্টার দরকার, আমাদের মাইক্রোস্কোপ দরকার, সেই জিনিসগুলো আমাদের নাই। সমস্যার সমাধানে চিঠি চালাচালির গন্ধ বাধা উত্তর স্বাস্থ্য কর্মকর্তাদের। যারা আমাদের এই যন্ত্রাংশগুলো দেখে সেটা ব্যবহার উপযোগী এবং মেরামত করা যায় এগুলো, সেগুলো দেখে আমরা প্রয়োজনে সেই ব্যবস্থাগুলো করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। চিকিৎসক পদায়ন আছেন অর্ধেকেরও কম। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে ঝালকাঠিতে আছেন পলাশ রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। পলাশ, আমি এখন যেখানে রয়েছি এটি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স। এই উপজেলাটিতে 2 লক্ষেরও বেশি মানুষ বসবাস করে। তবে উপজেলাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, এই যে সরকারি স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানটি, এটি কোনোভাবেই কাজে আসছে না স্থানীয় এই বিপুল সংখ্যক জনসাধারণের। এখানকার ডাক্তার সংকট তীব্র। এই ডাক্তার সংকট থাকলেও যে জনবল রয়েছে তাদের ব্যাপারেও স্থানীয় এলাকাবাসীর অভিযোগের কিন্তু কমতি নেই। এই যে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন বর্তমানে আবাসিক মেডিকেল অফিসারের পদটি শূন্য রয়েছে। শুধু তাই নয়, এখানকার গাইনি, শিশু বিশেষজ্ঞ, সার্জারি সহ স্বাস্থ্য সেবার যে বিশেষজ্ঞ চিকিৎসক পদগুলো রয়েছে সেগুলো বছরের পর বছর কিন্তু শূন্য হয়ে রয়েছে। অন্যদিকে আমরা যদি এখানকার পরীক্ষা নিরীক্ষার দিকে তাকাই, তাহলে ঝালকাঠির এই নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে, এই 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে উন্নত মানের আল্ট্রাসোনো, এক্স-রে মেশিন সহ বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি। সেগুলো কিন্তু বছরের পর বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। স্থানীয় যারা চিকিৎসা নিতে এখানে আসছেন তাদের অভিযোগ, স্থানীয় যে ক্লিনিকগুলো রয়েছে, যে প্যাথোলজিগুলো রয়েছে, তাদের সাথে এই হাসপাতাল কর্তৃপক্ষের একটা আর্থিক লেনদেন রয়েছে, যে কারণে এই যে যন্ত্রপাতিগুলো বছরের পর বছর কিন্তু বিকল হয়ে পড়ে রয়েছে। এখানকার একজন
সিনিয়র চিকিৎসক থাকলেও, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকলেও অফিসিয়াল নানা কাজে তাকে যোগদান করতে হয়, যে কারণে সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় বলে আমাদের কাছে এরকম অভিযোগ রয়েছে। শুধু এই নলছিটি উপজেলাই নয়, আমরা যদি ঝালকাঠি জেলার অন্য 2 উপজেলা রাজাপুর এবং কাঠালিয়ার দিকেও তাকাই, সেখানেও কিন্তু এই একই অবস্থা। চিকিৎসক সংকট চরমে। 1/3 চিকিৎসক নিয়ে ঝালকাঠি জেলার এই যে 3টি উপজেলার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো, স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কিন্তু চলছে। তেমনি রয়েছে প্রায় সবগুলো স্বাস্থ্য কেন্দ্রেই কিন্তু যেসব যন্ত্রপাতি থাকার কথা সেগুলো যথাযথ থাকলেও সেগুলো কিন্তু বিকল হয়ে পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ যে একটা অজুহাতে এগুলো কিন্তু বন্ধ করে রাখা হচ্ছে। এ ব্যাপারে যদিও আমরা সাংবাদিকরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারও সেই গদবাঁধা কথা। এ ব্যাপারে তারা মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেছেন, চিঠি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঝালকাঠির উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর স্বাস্থ্য সেবার বেহাল দশার সর্বশেষ চিত্র। ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পলাশ রায়। এদিকে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবার বেহাল দশা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশালের ব্রাউন কম্পাউন্ড রোডে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশালের বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে। 6 জেলায় 41টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং আমাদের সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আমরা সচিত্র প্রতিবেদন প্রকাশের অনুসন্ধানী চেষ্টা করেছিলাম। প্রায় প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা নানান ধরনের অনিয়ম অব্যবস্থাপনার খবর পেয়েছি। কোনোটিতে বছরের পর বছর স্বাস্থ্য পরীক্ষার যে যন্ত্রপাতিগুলো সেগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে, কোনোটিতে চিকিৎসক নেই। এই নানান অব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা বরিশাল বিভাগের স্বাস্থ্যের সর্বোচ্চ কর্মকর্তা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডলের সাথে আমরা যুক্ত হতে চাই। আপনি নিশ্চয়ই জেনেছেন বা আপনিও জানেন যে বিভিন্ন উপজেলা কমপ্লেক্সগুলোতে, স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সগুলোতে যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো সমাধানের আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নানান ধরনের অব্যবস্থাপনার খবর আসছে আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনারা অব্যবস্থার কথা বলছেন, কিন্তু যে ব্যবস্থা আছে এটাও কিন্তু আপনাদের স্বীকার করতে হবে। বরিশাল ভৌগোলিকভাবে কিন্তু বাংলাদেশের একদম রিমোট উপজেলা এবং এখানে আপনি যেটা বলতেছেন 41টা উপজেলা ঠিক আছে, এবং 41টা উপজেলাকে আমরা যদি নিচ থেকে শুরু করি, আমাদের 1100টি কমিউনিটি ক্লিনিক আছে এবং আপনারা যদি দেখেন যে 1100 কমিউনিটি ক্লিনিকে কিভাবে আমাদের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবা দিচ্ছে, আমাদের মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রমগুলো কিভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আপনারা যদি পরিসংখ্যান নেন, আমাদের স্বাস্থ্যকর্মীর সংখ্যা এখন অর্ধেকের মতো, যদিও আমরা নিয়োগের প্রসেসে আছি। তো সেখানে কিন্তু আমরা ইপিআই কার্যক্রমে বরিশাল বিভাগ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি অর্জন আছে। আপনি যদি রিসেন্টলি যেটা আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করছেন যে এইচপিভি ভ্যাকসিনেশন, বরিশাল বিভাগে আমরা এত কম কর্মী, এত আমাদের অপ্রতুলতা, তারপরেও কিন্তু আমরা 97% সফলতা নিয়ে বাংলাদেশের 60টা বিভাগে যখন কাজ হয়েছে আমরা কিন্তু সক্ষমভাবে কাজ করছি। হ্যাঁ, আমরা স্বীকার করছি যে আমাদের বিভিন্ন জায়গায় ভৌতিক অবকাঠামো অনেক জায়গায় একদম আপডেট নাই, কেন সরকারি ব্যবস্থাপনাতে আমাদের অনেক সময় কিছুটা সীমাবদ্ধতা থাকে। আমরা যদি আমাদের চিকিৎসকের কথা ধরি, তাহলে আমাদের 1254টা পদের আমাদের এখন এই মুহূর্তে আমাদের 571 জন চিকিৎসক আছে এবং সেক্ষেত্রে আমরা গড় যদি করি 50-টির নিচে 45%-এর মতো চিকিৎসক আছে। কিন্তু কোনো হাসপাতাল থেকে আমাদের রুগী চিকিৎসা ছাড়া ফেরত গেছে এইরকম কিন্তু নিউজ আপনারা কোনোদিন আমাদের করতে দেখতে পারেন না। আমাদের চিকিৎসা নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই যে আমার 41টা উপজেলাতেই কিন্তু আমার ল্যাব আছে। আমরা আগেও যেটা অনেকে যেটা বলতো যে আপনার উপজেলায়, আমার কিন্তু সব হাসপাতালগুলো র্যাব পরীক্ষা হচ্ছে। সেখানে আমাদের রুটিন যেটা প্রাথমিক পরীক্ষা, আমরা যেটা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, এই টেস্টগুলো কিন্তু আমাদের হচ্ছে। সেখানে যদি টেস্ট হয়েই থাকে তাহলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে এত চাপ কেন? যদি উপজেলা পর্যায়ে যদি সমস্তটা কিছু সমাধান হতো তাহলে কেন বরিশালে মেডিকেলে আসছে কিংবা এখান থেকে আবার ঢাকায়ও যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। মানুষ কিন্তু এখন স্বাস্থ্য সচেতন। আগে কিন্তু গ্রামের ফকির রোজা দিয়ে চিকিৎসা করতেন। এখন দেখেন আপনাদের মাধ্যমে যখন আমরা স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, সিম্পলি মানুষের জ্বর হলো, সর্দি হলো, পাতলা পায়খানা হলো, তারা কিন্তু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করছে। এক কোটি অধ্যুষিত এই বরিশাল বিভাগে এতগুলো জনগণ, আমরা যদি এখনো যদি টার্সিয়ারি লেভেলের একটা হাসপাতাল চিন্তা করি, পটুয়াখালী মেডিকেল কলেজ কিন্তু আমরা
রেফার না করলেও মানুষ কেন জানি চায় যে আমি একটু সবচেয়ে ভালো চিকিৎসাটা নেব, যার জন্য তারা কি করে আর্থিকভাবে যেহেতু সচ্ছল তারা বরিশালে চলে আসে, যোগাযোগ ব্যবস্থা ইন্টারনাল অনেক ভালো, তারা বরিশালে চলে আসে। শুধুই কি সেটা, নাকি সেখানে আসলে কাঙ্ক্ষিত সেবাটি মিলছে না? আপনার চিকিৎসকরাই কিন্তু আমাদেরকে বলছেন যে সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই, মানে আপনিও বললেন যে অর্ধেকেরও কম চিকিৎসক পদায়ন আছে, সেখানে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো বছরের পর বছর অকেজো অবস্থায় রয়েছে, সেগুলো সচলের কবে উদ্যোগ নেওয়া হবে? আপনি যেটা অচল বলছেন, আমি যেটা বলতেছি যে আমাদের 41টা উপজেলার আপনার হচ্ছে 31টা উপজেলাতে এই মুহূর্তে কিন্তু আমরা এক্স রে করতেছি, 41টা উপজেলার 20টা উপজেলাতে আমরা আল্ট্রাসাউন্ড করতেছি, 41টা উপজেলা 61টা উপজেলাতেই আমরা ইসিজি করতেছি। আমরা কিন্তু পরীক্ষা করছি, কিন্তু মানুষের কিন্তু চিকিৎসক এবং হাসপাতালের প্রতি আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনেক বেশি যে আমি এর চেয়েও ভালো চিকিৎসা নিচ্ছি। আমি যদি এই জায়গাটা সুনির্দিষ্টভাবেই বলি, আপনি যদি পরিসংখ্যান বলেন যে 31টি উপজেলাতে আপনার এক্স রে হচ্ছে, কিন্তু যদি আপনাকে সুনির্দিষ্টভাবে বলে যে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কাগজে কলমে আপনার এক্স রে হচ্ছে, কিন্তু সেখানে তো সপ্তাহে 5 দিনই বন্ধ থাকে, 2 দিন সেখানে এক্স রে হয়, মাত্র 2 দিন, আর 5 দিনই বন্ধ থাকে, তাহলে সেটিও কি আসলে কাগজে কলমে আসবে কিনা যে সপ্তাহে প্রতিদিনই এক্স রে হচ্ছে? যদি এইরকম হয় যে কোনো সপ্তাহে, কারণ আমার তো ল্যাবরেটরি টেকনিশিয়ান বা এক্স রে টেকনিশিয়ান একজন থাকেন, উনি যদি তো ওনার ব্যক্তিগত কারণে কোনো সপ্তাহে এরকম ঘটনা ঘটে এবং সেই সময় যদি আমরা সেখানে ভিজিটে যাই, হয়তো এরকম পরিস্থিতি হয়, তবে যে এরকম পরিস্থিতি যদি আমাদের নজরে আসে সেক্ষেত্রে অবশ্যই এক্স রে, যেহেতু আমাদের একজন টেকনিশিয়ান, সপ্তাহে 6 দিন এক্স রে সেখানে হবে এবং এটা আমরা নিশ্চিত করব। আর বাকি যেগুলো বললাম যে অন্য টেস্টগুলো কিন্তু আমরা এখানে বাধ্য করছি এবং আমাদের টেস্টগুলো হচ্ছে, তবে কেন জানি আমাদের মানুষের অনেকেরই আগের যেরকম ইচ্ছা যে আমরা প্রাইভেট লাগে পরীক্ষা করবো, তা অনেকেই যেতে চায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা অনেককেই নিরুৎসাহিত করি সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য। একদম আমাদের সাথে মাঠ পর্যায়ে সর্বোচ্চ স্বাস্থ্য কর্মকর্তা যেটি বলছেন যে তারা তাদের জায়গা থেকে সাধ্য মতন চেষ্টা করছে, কিন্তু নানা সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠারও তারা নিরন্তর চেষ্টা চালাচ্ছে। বরিশাল থেকে আমার কাছে আজকে আপাতত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, বিভাগীয় সময় আরও থাকছে। সিডরে পন্টুন ভেঙে গেলেও হয়নি মেরামত, 18 বছর ধরে বন্ধ পিরোজপুরের সন্ন্যাসী ঘাট দিয়ে ফেরি চলাচল, ঝুঁকি নিয়ে নদী পারাপার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার 6 মাসেও পুরোদমে শুরু হয়নি ভোলার নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। সদর উপজেলায় 27টি প্যাকেজের মধ্যে শুরু হয়েছে মাত্র 8টি। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় ক্ষতি হচ্ছে তাদের। পাশাপাশি শঙ্কা রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনেরও। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লুটনের রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর উপজেলাকে রক্ষায় 2024 সালের জুলাইয়ে শুরু হয় তীর রক্ষা কার্যক্রম। প্রকল্পের মধ্যে রয়েছে 4 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর তীর শক্তিশালীকরণ 3 কিলোমিটার এবং উপকূলীয় বাঁধ পুনর্বাসন 5.5 কিলোমিটার। এই প্রকল্পের 27টি প্যাকেজের মধ্যে 25টি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ও বাকি 2টি টেন্ডার প্রক্রিয়াধীন। 2024 সালের জুলাইয়ে 25টি প্যাকেজের কাজ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে মাত্র 8টির। এমনকি শুরু হওয়া প্যাকেজে কাজের গতিও কম। এলাকাবাসী বলছে, ঠিকাদারের ব্লক নির্মাণের সহযোগিতার জন্য তীরবর্তী কৃষি জমি অনাবাদি রাখায় লোকসান হচ্ছে তাদের। পাশাপাশি রয়েছে আগামী বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। চাষাবাদ বন্ধ রাখছে, তারা কোনো বস্তু হলা নাই এবং ব্লকের কোনো কাজ করতেছে না। বর্ষার আগে কাজ না করে তাহলে কয়েক হাজার বাড়ি ঘর এবং ফসলের জমি নদীর ঘরে বিলীন হয়ে যাবে। সরকার 6টা প্যাকেজের কাজের অনুমোদন দিয়েছে, কিন্তু যারা ঠিকাদার তারা কাজগুলো করতেছে না। ঠিকাদারের কাজ ধরে না, এখন দ্রুতভাবে কাজটা করুক। আর নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ইতিমধ্যে আমরা 24টি কাজের অনুকূলে কার্যাদেশ প্রদান করেছি। যদি কোনো কাজ ধীর গতিতে আগায় বা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে না বলে আমাদের মনে হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভোলায় 12 কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 689 কোটি টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশালের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি। দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতাকর্মীরা। স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন তারা। এ সময় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়ন করতে পারলে গণমানুষের ভাগ্য উন্নয়ন হবে।
পটুয়াখালীতে 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ও চিঠির খামের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। সংকট সমাধানে জেলা অফিসে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে উপজেলা ডাক বিভাগ। সরকারি কোষাগার থেকে কোনো বিলের অর্থ গ্রহণের জন্য রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করে স্বাক্ষর করতে হয়। 400 টাকার বেশি লেনদেন হলেই 10 টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারের বিধান রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কোনো বিলের অর্থ গ্রহণ, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের নথি, গ্যাস ও বিদ্যুৎ বিলেও এই রেভিনিউ স্ট্যাম্প ব্যবহার করতে হয়। রেভিনিউ স্ট্যাম্প কিনতে হয় ডাকঘর থেকে, কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী সহ কয়েকটি উপজেলার ডাকঘরে রেভিনিউ স্ট্যাম্পের সরবরাহ নেই। পোস্ট অফিসে আসলে কখনোই রেভিনিউ পাওয়া যায় না, এটা জিজ্ঞেস করলে বলে যে নাই। রেভিনিউ থেকে সরকারের অনেক আয় হয়, কিন্তু রেভিনিউ যদি না থাকে তো সরকারেরও তো আয় হচ্ছে না। পোস্ট অফিসে যদি রেভিনিউ না থাকে তাহলে আমাদেরকে এই সংকটটা কারা এই সমাধান দেবে? আমাদের প্রতিদিনই রেভিনিউ দরকার হয়, যেমন আমাদের প্রতিদিন লোনের কাজে বা ডিপোজিটের কাজে রেভিনিউ দরকার। পর্যাপ্ত আমাদের যে পরিমাণ রেভিনিউ দরকার সেই পরিমাণে সাপ্লাই আমরা পাচ্ছি না। জেলা অফিসে রেভিনিউ স্ট্যাম্প সরবরাহের জন্য চাহিদাপত্র পাঠানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন গলাচিপা ও রাঙ্গাবালী পোস্টমাস্টার। রেভিনিউটা আসে সাধারণত প্রধান ডাকঘর পটুয়াখালী থেকে। পটুয়াখালী থেকে না আসার কারণে আমরা গলাচিপা উপজেলা আমার আওতাধীন আরও 32টা শাখা ডাকঘর আছে, ওই সকল শাখা ডাকঘরও রাজস্ব দিতে পারতেছি। সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি রেভিনিউ স্ট্যাম্প ব্যবহারকারীদের। শিকদার, জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিভাগীয় সময় আরও থাকছে। বরগুনা জেনারেল হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু, সংরক্ষিত থাকছে রোগীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ওষুধের তথ্য। কমেছে ভোগান্তি, বেড়েছে রাজস্ব আয়। পিরোজপুরে পন্টুন ভেসে যাওয়ার দীর্ঘ 18 বছরেও চালু হয়নি পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। এতে পিরোজপুর ও বাগেরহাট জেলার কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হচ্ছেন। সড়কপথে গেলে ঘুরে যেতে হয় 30 থেকে 40 কিলোমিটার পথ। এতে অপচয় হয় সময় ও অর্থের। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। 2007 সালে ফেরির পন্টুন ভেসে যাওয়ার 18 বছর পার হলেও চালু হয়নি পিরোজপুরের পানগুছি নদীর কলারণ সন্ন্যাসী ফেরি চলাচল। ভৌগোলিকভাবে 3টি উপজেলার সংযোগস্থল হওয়ায় কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ব্যবহার করে চলাচল করে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। 2006 সালে এ পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু চালুর 1 বছর পর ঘূর্ণিঝড় সিডরে কলারণ প্রান্তের ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর থেকে এখনো বন্ধ আছে। এতে নৌকায় করে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে বাসিন্দাদের। বন্যার সময় সিরিয়া ঘাট চলে গেছে, এরপর আর এই ঘাটের জন্য কেউ উদ্যোগ করে নাই। এখানে প্রচুর লোক হয়, মেয়ে ছেলে লইয়ে চলাচল দিতে অনেক কষ্ট হয় আমাদের। যদি একটা ফেরি হইতো তাহলে আমাদের অনেক যাতায়াত করতে সুবিধা হইতো, গাড়ি যাতায়াত করতে সুবিধা হইতো। এই সরকারের কাছে আমাদের আবেদন, এখানে একটা ফেরি হলে আমাদের খুব ভালো হয়। ফেরি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এক্সিএন রোডস এর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। এই ঘাটে পুনরায় ফেরি চালু হলে উপকৃত হবে 2 জেলার কয়েক লাখ মানুষ। সময় সংবাদ, পিরোজপুর। বরগুনা জেনারেল হাসপাতালে অটোমেশন পদ্ধতিতে দেয়া হচ্ছে দ্রুত চিকিৎসা সেবা। রোগীদের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ হাসপাতাল থেকে নেওয়া ওষুধের সব তথ্য সংরক্ষণ হচ্ছে সার্ভারে। এতে ভোগান্তির পাশাপাশি কমেছে অপব্যবহার। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে বহির্বিভাগে টিকিট কাটলেই রোগীর অনুকূলে সৃষ্টি হচ্ছে একটি ডিজিটাল আলাদা আইডি। পরে এর বিপরীতে একটি হেলথ কার্ড দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এর মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে জমা রাখা হচ্ছে রোগীর পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ হাসপাতাল থেকে নেওয়া ওষুধের তথ্য। রোগী ও স্বজনরা বলছেন এর মাধ্যমে চিকিৎসা সেবা পেতে কমেছে ভোগান্তি। নতুন ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ওষুধ লেখার জন্য আর কি করছে, এগুলোর জন্য অবশ্যই সুবিধা হবে। রোগীদের আর তার প্রেসক্রিপশন সংরক্ষণ করা লাগবে না।
না এবং রিপোর্টও আর সংরক্ষণ করা লাগবে না, কারণ এটা হসপিটালের যে সার্ভার আছে সার্ভারে থাকবে। অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় 2024 সালে রাজস্ব আয় হয়েছে প্রায় 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন এর ফলে কমেছে পরীক্ষা নিরীক্ষা রিয়েজেন্ট ও ওষুধের অপব্যবহারও। ডাক্তার যেইভাবে প্রেসক্রাইব করবে, যে কয়টা ওষুধ আমাকে অর্ডার করবে আমি সে কয়টা ওষুধই দিতে পারবো, এর বাইরে কিন্তু ওষুধ দিতে পারবো না। একটা ওষুধও মিসইউজ হওয়ার সম্ভাবনা এখানে থাকছে না। হেলথ আইডি কার্ডটি দিয়ে কিন্তু সে বাংলাদেশের যে কোনো হসপিটালে যদি যায়, গিয়ে সেখানে বিভিন্ন ল্যাবের তথ্য, অন্যান্য যত তথ্য আছে সেগুলো কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। অটোমেশন পদ্ধতির সেবা পেতে হাসপাতালে আসার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার আহ্বান চিকিৎসকদের। নাম্বারটা ধরেই আমরা তাকে ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সমস্ত হিস্ট্রি জানতে পারবো, তার এর আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেটা ওটার ভিতরে এন্ট্রি থাকবে। বরগুনা জেনারেল হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে দৈনিক গড়ে প্রায় 1000 রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাড়তি পানি আর বীজতলা পচে সংকট তৈরি হওয়াতে বরিশালে আমন আবাদের লক্ষ্যমাত্রা কিছুটা ব্যাহত হয়েছে। উপসি এবং রোপা মিলিয়ে জেলায় 1,27,720 হেক্টর জমিতে বপনের লক্ষ্যমাত্রা থাকলেও 2,398 হেক্টর জমিতে কম আবাদ হয়েছে। অপূর্বপুর রিপোর্ট। আমন আবাদ মৌসুমের শুরুতে বীজতলার পানিতে তলিয়ে যাওয়ায় চারা নষ্ট হয়। এ কারণে 4 গুণ দামে আমনের চারা কিনতে হয় চাষিদের। চারা সংকটের কারণে কিছু জমি অনাবাদি থাকলেও গেলবারের চেয়ে ফলন ভালো হয়েছে 1.5 গুণ। তবে কোনো কোনো এলাকায় ধান বের হওয়ার পর ঝোড়ো বাতাসে পড়ে গিয়ে কিছুটা ক্ষতি হয়েছে। এছাড়া ধান কাটার মজুর পেতেও এখন বেগ পেতে হচ্ছে। লোকজন পাওয়া যায় না, আল্লাহ কাটা লাগে, কষ্ট হয়ে যায়। ধান কাটতে পারতেছি না, পানিতে সব যাইতে আছে। পানিটা যদি আমরা নিষ্কাশ করতে পারতাম তাহলে আমাকে সমস্যা হইতো না। উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করায় বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আবহাওয়া এবং প্রকৃতি ভালো থাকার কারণে ধানের আশানুরূপ ফলন আমরা যেরকম চেয়েছিলাম সেরকমই ফলন হয়েছে। যতটুকু মাঠে আছে তার মধ্যে আশানুরূপ ফলন হয়েছে এবং এখন কর্তন চলছে। কর্তন পরবর্তীতে আমরা ফাইনাল হিসাব দিতে পারবো। জেলায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,18,681 মেট্রিক টন ধান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 2 জানুয়ারি বরিশালের অশ্বনী কুমার হল চত্বরে জনভোগান্তি, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল সহ 3 দফা দাবিতে সমাবেশ করেন স্থানীয়রা। এ সময় বক্তারা বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল করা এবং বিদ্যুৎ বিলের মূল্য সকল স্ক্যাব একই রেটে আনার দাবি জানান। পরে বিদ্যুৎ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশালের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক সংকট সহ অব্যবস্থাপনার অভিযোগ। চিঠি চালাচালিতে সীমাবদ্ধ কর্তৃপক্ষ। ভোলায় নদী তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়নি 6 মাসেও। বর্ষা মৌসুমে তীব্র ভাঙনের শঙ্কা। নির্ধারিত সময়ে শেষ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।